বাংলাদেশ হবে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব, বললেন প্রধানমন্ত্রী। শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সুষ্ঠু নির্বাচন করতে সরকারের সহযোগিতার উপর নির্ভর করতে হবে, জানালেন সিইসি। বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম, সবজি, মাছ, মুরগির বাড়তি দরে ক্রেতার হতাশা। ধর্মশালায় বিশ্বকাপ মিশনে টাইগাররা, সাকিবের ঘূর্ণিতে বিপর্যস্ত আফগানরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিপদ বাড়ছে অতি প্রক্রিয়াজাত খাবারে, হৃদরোগ, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব হবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করে সরকার প্রধান বলেন, জেট ফুয়েল পাইপ লাইনে আসবে এবং আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং এর জন্য অনেকেই এখানে আসবে বলেও জানান তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। উন্নয়নের মহাসড়ক ধরে বদলে যাওয়া বাংলাদেশের এক নতুন প্রতিচ্ছবি, বিশ্ব সভ্যতায় আকাশ যোগাযোগের ক্ষেত্রে বড় সক্ষমতার অনন্য নিদর্শন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নান্দনিকতার ছোঁয়া। প্রতি বছর টার্মিনালটি ব্যবহার করতে পারবে 1,60,00,000 যাত্রী, আর পুরো বিমানবন্দর ব্যবহার করবে 2,40,00,000। অত্যাধুনিক নিরাপত্তা থাকবে প্রতিটি স্তরে। সকালে টার্মিনাল 3-এর পুরোটাই ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নতুন এই টার্মিনালে যাত্রীদের কি কি সেবা দেয়া হবে তা দেখানো হয় প্রধানমন্ত্রীকে। পরে তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক যোগাযোগে আকাশপথ অনেক গুরুত্বপূর্ণ। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন হবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি একসময় বাংলাদেশ, আমাদের কক্সবাজার বা হযরত শাহজালাল, এটাই হবে আন্তর্জাতিক হাব রিফুয়েলিংয়ের জন্য। এখানে সবাই আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। আর কক্সবাজারে নামলে তো আমাদের সবথেকে দীর্ঘ বালুকাময় যে সি বিচ, সেটাও সকলে উপভোগ করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ। উন্নয়নের সোপান বেয়ে দেশের সড়ক, নৌ ও আকাশপথকে আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। আমাদের আন্তঃজেলা সংযোগ বিমানের মাধ্যমে যাতে হয়। ধর যশোর থেকে কেউ সৈয়দপুর যাবে, যশোর থেকে চট্টগ্রাম যাবে, বা যশোর থেকে কক্সবাজার যাবে, অথবা কক্সবাজার থেকে যশোর যাবে। অর্থাৎ এই আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাটা করবারও পরিকল্পনা আমার রয়েছে। সেভাবে আমরা উন্নতি করতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করে, সে অনুযায়ী চলছে সব কর্মযজ্ঞ। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে শুধু মর্যাদাই না, উন্নয়নের রোল মডেল হিসেবেও আমরা স্বীকৃতি পেয়েছি। অন্তত এই গত 14 বছর, 14.5 বছর, প্রায় 15 বছরই হয়ে যাচ্ছে। এই 15 বছরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর আশা, একদিন নিশ্চয় চাঁদে যাবে বাংলাদেশ। এবং ব্যবস্থা, পরিকল্পনা সবই আমি করে দিয়ে যাচ্ছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার উপর ইসিকে নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কমিশনের সমন্বয় দরকার। সভায় অংশ নেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের আন্তরিকতার ঘাটতি থাকবে না বলেও জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম,
সেপ্টেম্বর মাস জুড়ে ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সপ্তাহের ব্যবধানে ভোক্তাদের জন্য কোনো সুখবর নেই। নতুন করে বেড়েছে কাঁচামরিচ সহ শাকসবজি ও মাছের দাম, বেড়েছে কক ও ব্রয়লার মুরগির দর। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলেও বাজারের চিত্র একেবারেই ভিন্ন। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়, গত সপ্তাহে ছিল ৪২ থেকে ৪৫ টাকা। খোলা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১০০ টাকায় উঠেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। কাঁচামরিচের বাজারেও অস্থিরতা কাটেনি। বর্তমানে সবজি ৬০ টাকা কোনো সবজি নাই, খালি একমাত্র পেঁয়াজের দামে কম আছে। কাঁচামরিচ আমরা ২৪০ টাকা বিক্রি করতেছি, পাইকারি ২০০ টাকা। পেঁয়াজের দাম গত দুদিন আগের থেকে আজকের দাম বেশি। আজকে আমাদের পাইকারি ৯০ টাকা, ৯২ টাকা পাইকারি, আমরা ১০০ টাকা বিক্রি করতেছি। আলু আমরা ৪২, ৪৩, ৪৪ টাকা কিনে পড়ে আমাদের, আর ৫০ টাকা বিক্রি করছি। ডিমের হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন পাইকারিতেই ৪৮ টাকায় কিনতে হচ্ছে। ডিম পাইকারি রেট আজকে আবার ৪৮ টাকা কিনা পড়ছে খরচ ছাড়া, আমি ৫০ টাকা বেচতেছি। মাছের বাজারে ক্রেতারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। নদী ও হাওরের মাছ আগে থেকেই দামি, চাষের মাছের দামও এখন বেশ চড়া। ইলিশেও সুখবর নেই, বিক্রেতারা বলছেন সরবরাহ কম। বড় রুই মাছ ৬-৭ কেজি ওজনের ৬০০ টাকা কেজি, ৪ কেজি ওজনের গুলা ৫০০ টাকা কেজি, কাতল মাছ ৪ কেজি ওজনের ৪৫০ টাকা কেজি, কালীবাউস মাছ ৫০০ টাকা কেজি, পোয়া মাছ ৪০০ টাকা কেজি, টোনা মাছ ৩৫০ টাকা কেজি। ১ কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকারও বেশি, আর কেজির উপরে গেলেই দাম চাওয়া হচ্ছে ১৬ থেকে ১৭০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দরও বেড়েছে। বর্তমানে স্যার ব্রয়লার ছিল ১৭০-৭৫, এখন ১৮৫-৯০ টাকা স্যার কিনা, ২০০ টাকা কেজি ব্যস্ত হয়। আর সোনালী মুরগি বেচছি আমরা ৩০০ টাকা কেজি, বর্তমানে আপনি ৩২০ টাকা, ৩১০ টাকা কিনা পড়ে, ৩৩০-৪০ টাকা নিচে বেচা যায় না। পার্থ সারথী, ২১ টেলিভিশন, ঢাকা। বিপদ বাড়ছে পিৎজা, বার্গার ও কোল্ড ড্রিঙ্কসের মতো অতি প্রক্রিয়াজাত খাবারে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩.৫ লাখ মানুষের ওপর ১৫ বছরের গবেষণা শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন নিয়মিত অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণকারীদের হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, মুটিয়ে যাওয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৪%। শুধু তাই নয়, কৃত্রিম মিষ্টিযুক্ত খাবারে বাড়ে হতাশা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। কর্মব্যস্ত এই জীবনে সঠিক খাবার খেতে মানুষ কতটুকু সময় ব্যয় করে? বেশিরভাগ ক্ষেত্রেই অফিসে, কাজের ফাঁকে, দুপুরে কিংবা বিকেলে সবচেয়ে সহজলভ্য ও সস্তা খাবারটাই বেছে নেয় তারা। কেউ কাপ নুডলসে একটু গরম পানি ঢেলে পেট ভরেন, সঙ্গে থাকে কোনো ঠান্ডা বা কোমল পানীয়। এসব অতি প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর কেউ কি তা জানেন? সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় হৃদরোগ বিষয়ক সম্মেলন ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক বৈঠকে প্যাকেটজাত অতি প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্য ঝুঁকি তুলে ধরেন গবেষকরা। একটি গবেষণা চালানো হয় প্রায় ১৫ বছর ব্যাপী ১০,০০০ নারীর ওপর, অপরটি হয় বিশ্বের বিভিন্ন দেশের ৩,২৫,০০০ মানুষের ওপর। প্রথম গবেষণা ফলাফল বলছে যেসব নারী নিয়মিত অতিমাত্রায় অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন তাদের ৩৯%ই উচ্চ রক্তচাপে ভোগেন। দ্বিতীয় গবেষণা বলছে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণকারী নারী পুরুষের মধ্যে ২৪% হৃদরোগ, স্ট্রোক, রক্তে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে বুকে ব্যথার মতো রোগে আক্রান্ত হন। And we're having additional salt and we're having additional sugar. This is causing inflammation inside of our bodies. এছাড়া প্রতিদিন একজন মানুষ তার খাবারের তালিকায় অতি প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ ১০% বাড়ালে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬% বাড়ে। গবেষণা বলছে অতি প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত চিনি, সোডিয়াম, শর্করা বা স্যাচুরেটেড ফ্যাট থাকে, লবণের পরিমাণও থাকে বেশি। এসব উপাদান দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। তবে সব খাবারই অতি প্রক্রিয়াজাত খাবার নয়। যেসব প্যাকেটজাত খাবারে অচেনা উপাদান, প্রচুর পরিমাণে শর্করা, চিনি ও লবণ থাকে সেগুলোই অতি প্রক্রিয়াজাত খাবার হিসেবে বিবেচিত। এর আগে গেল বছর ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বের হয়ে আসে ভয়াবহ তথ্য। এতে বলা হয় রেডি টু ইট খাবার খাওয়ার কারণে দেশটিতে ৫৭,০০০ মানুষ অকাল মৃত্যুর শিকার হয়।
দুলি মল্লিক, 21 টেলিভিশন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। ধর্মশালায় আফগানদের বিপক্ষে দারুণ বোলিংয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাকিব, মিরাজ, শরীফুলদের দুর্দান্ত বোলিংয়ে 156 রানে গুটিয়ে গেছে আফগানদের ইনিংস। সাকিব মিরাজের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। অবশ্য শুরুটা ভালোই করেছিল আফগানরা। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দারুণ শুরু করেন। তবে দলীয় 47 রানে জাদরানকে ফিরিয়ে ঝড় থামান সাকিব। দলের দ্বিতীয় উইকেটও আসে সাকিবের হাত ধরে। রহমত শাহকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই আউট করেন তিনি। এরপর শুরু হয় আফগানদের ব্যাটিং ধস। সাকিব, মিরাজ, মুস্তাফিজ, তাসকিনদের বলে রীতিমতো দিশেহারা আফগানদের ব্যাটিং লাইন। সাকিব ও মেহেদি 3টি করে উইকেট নিয়েছেন। এছাড়া শরীফুল 2টি ও তাসকিন ও মুস্তাফিজ 1টি করে উইকেট নিয়েছেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। রোপা আমন, শাকসবজির ক্ষেত ভেসে গেছে পুকুর ঘেরের মাছ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কিছু স্থানে পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাট। বাড়িঘর ও সড়কে পানি থাকায় ভোগান্তিতে মানুষ। টানা বৃষ্টিতে রোপা আমন সহ নষ্ট হয়েছে শাকসবজি, ভেসে গেছে পুকুরের মাছ। প্রতিনিধিদের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কয়েকদিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নেত্রকোনায় ডুবেছে ফসলি জমি, তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রোপা আমন, নষ্ট হচ্ছে শাকসবজি, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বৃষ্টিতে সোমেশ্বরী, উবদাখালী, ধনু সহ নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদ সীমার নিচ দিয়ে বইছে। 14 কাঠা জমি এই যে সাদা হটপট হয়ে গেছে, 2 ফুট পানি উঠছে উপরে। পানি লাগাত পানি আসছে, সাদা হয়েছে আর জাম বুড়ে আমরা পুরো কল করেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও এখনও অনেক বাড়িঘরে পানি রয়েছে। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ক্ষতির মুখে পড়েছে কয়েক হাজার মৎস্য চাষি। আমাদের ঘরের ভিতর পানি ঢুকে, বিকাশেরা আমাদের জিনিসপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার সমস্ত মাছ, ভাটা, রুই, মৃগেল সব চলে গেছে, সব বেশি চলে গেছে। অন্য মিলে আমি অপরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছি। হবিগঞ্জে টানা 15 ঘন্টা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা। রাতে বৃষ্টি থামলে সড়ক ও বাসাবাড়ি থেকে পানি নামতে শুরু করে। এদিকে বৃষ্টির কারণে বেড়েছে সবজির দর। পেঁপে 20 টাকা থেকে 40 টাকা, কাঁকরোল 40 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মুন্সিগঞ্জের গজারিয়ায় চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 5 জন। সকাল 6:30টার দিকে ঘটনাস্থলের কাছে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি নিখোঁজ সুমনা আক্তারের বলে ধারণা করা হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছে 5 জন। তারা হচ্ছেন জান্নাতুল মাওয়া, সাফা, মারোয়া, ইমাদ হোসেন ও সাব্বির হোসেন। নিখোঁজদের উদ্ধারের কাজ করছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। গেল শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে বাল্কহেডের সাথে ট্রলারটির ধাক্কা লেগে 11 জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় 5 জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ থাকে 6 জন। কৃষি উৎপাদনে গত 1.5 দশকে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্যাপক বেড়েছে ধান, মাছ, আলু, পেয়ারা, সবজি সহ নানা শস্যের উৎপাদন। এ সময় অন্তত 22টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। গত 15 বছরে জলবায়ু সহনশীল সহ মোট 699টি উন্নত ও উচ্চ ফলনশীল জাত এবং 708টি নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন দেশের বিজ্ঞানীরা। 21 স্পেশালে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। সঙ্গে ছিলেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। গত 1.5 দশকে বাংলাদেশের অর্থনীতির ব্যাপকতা বেড়েছে। দেশের কৃষি উৎপাদনেও এসেছে অভাবনীয় সাফল্য। এ সময় ধান, চা, মাছ, ডিম, মাংস, আলু, পেঁয়াজ, দেশীয় ফল, সবজি সহ খাদ্যপণ্য উৎপাদনে বাংলাদেশ উঠে আসে শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায়। অন্তত 22টি কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন শীর্ষ 10-এ।
এছাড়া সনাতনী কৃষির জায়গায় এসেছে আধুনিক কৃষি ব্যবস্থা, বেড়েছে যন্ত্রের ব্যবহার। FAOর হিসাব বলছে প্রাথমিক কৃষিপণ্য শুধু ফসল উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 14তম। বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে ষষ্ঠ, পেয়ারা উৎপাদনে অষ্টম, চা উৎপাদনে চতুর্থ, পাট উৎপাদনে দ্বিতীয়, আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং ইলিশ উৎপাদনে শীর্ষে রয়েছে। এছাড়া গত 15 বছরে বেড়েছে ডিম, দুধ ও মাংসের উৎপাদনও। এদিকে গত 1.5 দশকে জলবায়ু সহনশীল মোট 699টি উন্নত ও উচ্চ ফলনশীল জাত এবং 708টি নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন দেশের বিজ্ঞানীরা। কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, সনাতনী ব্যবস্থা থেকে বেরিয়ে এখন বিজ্ঞানভিত্তিক চাষাবাদে জোর দেওয়া হচ্ছে, যার সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। অঞ্চল ভিত্তিক এবং এই বিভিন্ন বৈশ্বিক যে মহামারী, এগুলোর সঙ্গেও যেন আমরা খাপ খেয়ে আমরা প্রযুক্তি দিতে পারি, জাত দিতে পারি, সেভাবে কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, তারপরে ওই যে কয়রা, এই অঞ্চলগুলোয় কিন্তু কোনো আবাদি হতো না, এখন গ্রীষ্মে এই অঞ্চলগুলো কিন্তু এই গ্রীষ্মকালীন টমেটো দিয়ে ভরে গেছে। দেশে এখন পর্যন্ত 111টি ধানের জাত উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান, পাট, গম, তেলবীজ, সবজি ও মশলা জাতীয় শস্যের 19টি উচ্চ ফলনশীল জাত এবং উন্নত গুণসম্পন্ন 114টি জাত উদ্ভাবন করেছে। এছাড়া ফসল উৎপাদন, পরিচর্যা ও আহরণে 7 শতাধিক প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। আর এসব ফসলের জাত ও প্রযুক্তির বেশিরভাগই এসেছে গত 15 বছরে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, এখন পুষ্টিকে আমাদের টার্গেট করতে হবে। আমরা বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ফল, সবজি, অন্যান্য ফসলও গবেষণা করে যাচ্ছি, ডাল, তেল ফসলও গবেষণা করে যাচ্ছে। এটাকে পুষ্টিমানগুলোকে আমরা দেখছি, আমাদের ল্যাবে টেস্ট করছে, এটাকে কিভাবে বাড়ানো যায় সেটার উপর আমাদের কাজ চলছে। উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, কৃষি যান্ত্রিকীকরণের ফলে দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে বাণিজ্যিক কৃষিতে। বিকশিত হচ্ছে কৃষি প্রক্রিয়াজাত শিল্প, যা কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশ হবে আন্তর্জাতিক আকাশ যোগাযোগের হাব, বললেন প্রধানমন্ত্রী। শাহজালালের 3য় টার্মিনালের উদ্বোধন। সুষ্ঠু নির্বাচন করতে সরকারের সহযোগিতার উপর নির্ভর করতে হবে, জানালেন সিইসি। বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম, সবজি, মাছ, মুরগির বাড়তি দরে ক্রেতার হতাশা। এবং ধর্মশালায় টাইগারদের দুর্দান্ত বোলিং, 156 রানে গুটিয়ে গেল আফগান ইনিংস। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায়, সেখানে থাকছে দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।